হ্যালো হ্যালো হ্যালো। আমি অনিকেত সরকার। আমি ক্যালকুলেটিক্সের তরফ থেকে চলে এসেছি তোমাদের এএনএম এবং জিএনএম যে কোর্স নতুন লঞ্চ হচ্ছে ক্যালকুলেটিক্সের তরফ থেকে। সেখান থেকে আমি তোমাদের বায়োলজি পড়াবো। আমি অনিকেত সরকার। আর আজকে আমরা শুরু করব আমাদের বায়োলজি ক্লাস 9-এর জীব সংগঠনের স্তর এই চ্যাপ্টারটি। ওকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হচ্ছে কোষ। আমরা জানি যে কোষটা কি, কোষটা একটা খুবই ভাইটাল জিনিস। অনেকের অনেক অসুবিধা থাকে কোষ সম্পর্কে জানতে, এবং কোষটা যদি আমরা ঠিক করে না জানি তাহলে কিন্তু আমরা এএনএম জিএনএম এর যে মানে লক্ষ্য, সেই লক্ষ্যতে ভালো করে এগোতে পারবো না। আমাদের কিন্তু কোষটাকে খুব ভালো করে বুঝতে হবে, আর সেই জন্য আমি চলে এসেছি তোমাদের আজকে কোষ চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? তো কোষ, তো সবার প্রথমে আমি জানতে চাইছি তোমাদের কাছে যে তোমরা কোষ সম্পর্কে এখনো পর্যন্ত কি কি জানো। মানে কি কি এখনো পর্যন্ত তোমাদের সংজ্ঞা কি জানো, সেটা তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি জেনে জানি। হ্যাঁ, ঠিক বলেছো। যে কোষ হচ্ছে আমাদের জীবনের ক্ষুদ্রতম একক, এটা আমরা ছোট থেকে পড়ে এসেছি। কিন্তু কিন্তু এর সাথে সাথে কোষও কিন্তু আমাদের জীবনের গঠনগত এবং কার্যগত একক। গঠনগত কেন এবং কার্যগত কেন সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো, একটা, আমি আমাদের জীবনের ক্ষুদ্রতম একক কোষ, সেটা হচ্ছে কেন? কারণ আমরা যদি একটা বিল্ডিং যদি ভাবি, যদি আমি এখানে একটা বিল্ডিং ধরি, এখানে একটা যদি আমি বিল্ডিং ধরি তোমাদের, ঠিক আছে? এই বিল্ডিং এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? পাচ্ছি একটা করে ফ্লোর পাচ্ছি, বিভিন্ন ধরনের ফ্লোর পাচ্ছি, ঠিক আছে? 1 2 3 ধরো আমি লিখে রাখছি। সেই ফ্লোরের মধ্যে আমরা কি পাবো? বিভিন্ন ঘর পাবো, তাই না? তো আমি যদি এই বিল্ডিংটাকে যদি ভাঙতে শুরু করি, তাহলে আমরা শেষ পর্যন্ত কি, প্রথমে ভাঙলাম, ভাঙার পরে একটা ফ্লোর গেল, ফ্লোরের পরে ঘর গেল, ঘরের পরে শেষ পর্যন্ত আমরা কি পাবো? একটা ইঁট পাবো, তাই না? সেই ইঁটটাকে ভাঙলে কি আমরা আর কিছু পাবো? নিশ্চয়ই পাবো না। সেই রকমই আমাদের দেহ, যেরকম আমাদের দেহর যে গঠন, সেই দেহকে ভাঙতে ভাঙতে আমরা লাস্ট অবধি পাবো হচ্ছে কোষ। দ্যাটস ওয়াই আমরা কোষকে জীবনের ক্ষুদ্রতম একক বলছি। এবং গঠনগত একক কেন বলছি? গঠনগত একক মানে হচ্ছে ইঁট দিয়ে যেমন আমাদের দেহ, মানে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে, সেরকম বিভিন্ন প্রচুর কোষ দিয়ে আমরা তৈরি হচ্ছে। মানে এই যে ধরো একটা কোষ যদি আমি আঁকি, ঠিক আছে? এই কোষটা, একটা কোষ থেকে আমরা অনেকগুলো কোষ যদি আমরা নিই, এরকম অনেকগুলো কোষ নিয়ে কি তৈরি হচ্ছে? আমাদের কলা তৈরি হচ্ছে, ঠিক আছে? কলা তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কোষ। এই কোষ থেকে আবার কলা, অনেকগুলো কলা মিলে কি তৈরি করছে? অর্গ্যান, অর্গ্যান। ওকে, অর্গ্যান মানে আমাদের হাত পা মাথা যা যা হয়, ঠিক আছে? এবং এই অর্গ্যান, অনেকগুলো অর্গ্যান মিলে আমাদের কি করছে? দেহ তৈরি করছে। সেই জন্য আমাদের কি, কোষটা হচ্ছে ক্ষুদ্রতম একক প্লাস গঠনগত একক, মানে এই অনেকগুলো কোষ দিয়েই যেহেতু তৈরি হচ্ছে। এবং কি কার্যগত একক। কার্যগত একক কেন? কারণ কার্যগত একক হচ্ছে একমাত্র এই কোষ, এই আমাদের ধরো আমাদের দেহ, দেহর হাতের একটা কাজ আছে, মাথার একটা কাজ আছে, পায়ের একটা কাজ আছে, তাই না? তো এই কাজগুলো আমাদের কে কি করায়? এই একটা অর্গ্যান কাজ করতে গেলে তার কলাকে সঠিকভাবে কাজ করতে হবে। আর তার কলা যদি সঠিকভাবে কাজ করে তাহলে কোষকে সঠিকভাবে কাজ করতে হবে। আর কোষের মধ্যে আমাদের বিভিন্ন মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, তারা নিজেদের বিপাক ক্রিয়াগুলো সম্পন্ন করে। কোষের মধ্যে ডিএনএ আছে, যার জন্য আমাদের শরীরের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর মানে পরিচয় ঘটে, তাই না? এই পরিচয় বৈশিষ্ট্যের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, মানে আমি একটা, আমার চোখের রং, আমার হাতের কালার, আমার দেহের কালার যেটা আলাদা এক ধরনের, কিন্তু আরেকটা লোকের আলাদা কেন? কারণ আমাদের ডিএনএ আলাদা। তো আমাদের এই ডিএনএ তৈরি করা, প্রোটিন সিনথেসিস, জীবনের যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রোটিন, প্রোটিন সিনথেসিস, এই সব কিছু হয় কোষে। তাই জন্য সব কিছুর জন্য কার্যগত এককও আমাদের হচ্ছে কোষ, ঠিক আছে? এবং এই হচ্ছে কোষবিদ্যা। আজকে থেকে কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমরা সব সময় বাংলা টার্মের পাশাপাশি আমরা ইংরেজি টার্মগুলোও কিন্তু পড়বো। কারণ আমরা যত বড় হব আমরা দেখতে পাবো যে 11 12 বা আমরা যদি আরো বড় যাই, এএনএম জিএনএম সবকিছু কিন্তু ইংরেজিতে আমাদের পড়তে হবে। তাই ইংরেজিতে টার্ম জানাগুলো খুব ইম্পর্টেন্ট। আর ইংরেজিতে টার্মগুলো মনে রাখা সবচেয়ে সহজ ব্যাপার। কেন আমি তোমাকে বলে দিচ্ছি। এই যে ধরো কোষবিদ্যা, কোষবিদ্যাটা কি? কোষবিদ্যার মানে ইংরেজি টার্ম কি? সাইটোলজি। এবং টার্মটা যদি আমি ভাঙি তাহলে কি দেখতে পাবো? সাইটোলজি, সাইটো, এই যে ধরো সাইটো, সাইটো মানে কিন্তু আমরা সব সময় কোষ জানবো, ঠিক আছে? সাইটো যেখানেই পাবো তাহলে আমরা জানবো হচ্ছে সাইটো। সাইটো মানে হচ্ছে কোষ। আর লজি, লজি মানে কি? এই যে বায়োলজি, ফিজিওলজি আমরা পড়েছি না, লজি, লজি মানে কি? লজি মানে হচ্ছে জ্ঞান। তো লজি মানে হচ্ছে জ্ঞান, LOGY, লজি মানে হচ্ছে জ্ঞান। তাহলে কি? কোষ সম্পর্কে জ্ঞান। তার মানে কি? জীবনবিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আমরা জ্ঞান পাই সেইটাকে হচ্ছে সাইটোলজি বা কোষ বিদ্যা বলে, ঠিক আছে? কারো কোনো অসুবিধে? কমেন্টে জানাও তোমাদের কি অসুবিধে, আমি কমেন্ট পড়ছি।
আচ্ছা, এবার আমরা চলে আসছি কোষের আবিষ্কারক। কোষটা প্রথম কে আবিষ্কার করলো? কোষ আবিষ্কার করলো প্রথম এই রবার্ট হুক নামক ব্যক্তিটি, ঠিক আছে? রবার্ট হুক প্রথম এই ব্যক্তি, এই যে ইনি হচ্ছে রবার্ট হুক। ইনি প্রথম হচ্ছে মানে কোষ দেখেন, কোথায় দেখেন? তার নিজস্ব তৈরি এই যে মাইক্রোস্কোপ, এটা তার নিজস্ব তৈরি একমাত্র। এই নিজস্ব তৈরি মাইক্রোস্কোপে সে হচ্ছে ওক ট্রি হয়, ওক ট্রি, ঠিক আছে? ওক যে ট্রি, ওক গাছ, ঠিক আছে? ওক গাছ যে আমি ধরে নিচ্ছি, সেই ওক গাছের যে বার্ক, বার্ক মানে কি ছাল, হ্যাঁ, ওক গাছের বার্কে যে কর্ক টিস্যু আছে, CORK, কর্ক টিস্যু, ঠিক আছে? কর্ক টিস্যুর মধ্যে এই যে এটা হচ্ছে কর্ক টিস্যু, এর মধ্যে বিভিন্ন এই যে দেখতে পাচ্ছ কোষ, এইগুলো সে প্রথম দেখতে পায়। আর এই প্রথম তিনি নাম দেন সেল। সেল নামটা ইনি রবার্ট হুক দিয়েছিলেন, ঠিক আছে? কত সালে দিয়েছিলেন? 1665 সালে। এবং এই যে কোষটা, এই কোষটা বিশেষত্ব কি? এই কোষটা ছিল ডায়েট, মানে মৃত কোষ, হ্যাঁ, এই কোষটা কিন্তু মৃত ছিল, মৃত। তিনি দেখেছিলেন প্রথম মৃত কোষ। কিন্তু সর্বপ্রথম জীবন্ত কোষ কে দেখলেন? দেখলেন হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহক। ইনি ইনি প্রথম জীবন্ত কোষ দেখলেন। কতদিন, কোন সালে? 1674, মানে 9 বছর পর তিনি প্রথম দেখলেন যে মৃত কোষ, ঠিক আছে? নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি, এই যে ইনি রবার্ট ব্রাউন। এই যে কোষ আমরা কি জানি, এই যে একটা কোষ ধরো আমি আঁকলাম, কোষের মধ্যে এটা হচ্ছে তার নিউক্লিয়াস, ঠিক আছে? এই সবচেয়ে কোষ যেমন আমাদের দেহের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আর কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু ডিএনএটা থাকে, তো আমরা সেটা পরে পড়বো। কিন্তু এই নিউক্লিয়াসটা প্রথম দেখেন হচ্ছে কে? রবার্ট ব্রাউন। তিনি 1831 সালে এই নিউক্লিয়াসটা দেখেন, যেটা হচ্ছে কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর ইনি হচ্ছে প্রোটোপ্লাজম নামের প্রবর্তক, সেটাকে পার্কিনজি, পার্কিনজি বলে এই ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে প্রোটোপ্লাজম নামের পরিবর্তক। আচ্ছা, এবার আমরা সকলেই কিন্তু আমরা অনেক সময় মানে গুলিয়ে ফেলি, প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, এটা আমাদের মধ্যে মানে বুঝতে মাঝে মাঝে অসুবিধা হয় যে প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, দুটোই কি একই জিনিস নাকি দুটো আলাদা জিনিস? তো আমরা আজকে সেটা এখনই দেখে নিচ্ছি, ঠিক আছে? প্রোটোপ্লাজম, এই যে ধরো আমি একটা কোষ আঁকলাম, ঠিক আছে? এটা একটা কোষ আঁকছি, একটু মুছে নিই, আমি একটু মুছে নিয়ে ভালো করে এঁকে দেখাচ্ছি। এই ধরো একটা কোষ, হ্যাঁ, এই কোষের এটা নিউক্লিয়াস। হুম, এবার কোষের বাইরে কি থাকে? এটা হচ্ছে কোষ পর্দা, হ্যাঁ, এটা কোষ পর্দা, কোষ পর্দা। কোষ পর্দার বাইরে থাকে কোষ প্রাচীর, সবার থাকে না, সেটা আমি পরে বোঝাচ্ছি, এখন আঁকার উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা কোষ প্রাচীর। আর এগুলো এখানে ধরো এই যে রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে? এখানে গলগি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এগুলো হচ্ছে কোষ অঙ্গাণু। তো আমি যেটা বোঝানোর সাথে বোঝাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে এই যে এই কোষ প্রাচীরটা, এটা কি ডায়েট? এটা কিন্তু ডায়েট, হ্যাঁ, এটা মৃত। এই পার্টটা বাদ দিয়ে বাদ বাকি এই যে যা জিনিস দেখলাম, মানে এই ভেতরের যা পার্ট, এই ভেতরের এই পার্টটা, এই পার্টটা কোষ পর্দা থেকে শুরু করে তার ভেতরের পার্ট, সেইটা হচ্ছে কিন্তু প্রোটোপ্লাজম, সেটাকে একত্রে বলে প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম কোনটা? সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের একটা পার্ট। এই যে এই সাদা অংশটা দেখতে পাচ্ছি না, এই সাদা অংশটা, এই সাদা অংশটা, এই সাদা অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এই টোটাল অংশটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। তাহলে কি প্রোটোপ্লাজমের একটা পার্ট হচ্ছে সাইটোপ্লাজম। আর আমাদের অসুবিধা হবে? আশা করি আর হবে না। নেক্সট আমি এগিয়ে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের আদর্শ কোষের গঠন, ঠিক আছে? কোষ কি কি দিয়ে তৈরি, বা কোষের মধ্যে কি কি থাকে, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোষ, এই কোষকে দুভাগে ভাগ করছি আমরা। কোষের আবরক, মানে কোষের বাইরে, আমি যে একটু আগে আঁকলাম এইখানটাতে, যে দেখো এই যে কোষ পর্দা, এটা কোষ প্রাচীর, বললাম না, কোষ প্রাচীর। ওকে, তো এই কোষ পর্দা, কোষ প্রাচীর, ঠিক আছে? তো সেইটা পড়ছে হচ্ছে আমাদের কোষ আবরকের মধ্যে। আর কি? আর হচ্ছে প্রোটোপ্লাজম। এই দুই ভাগে আমরা মূলত ভাগ করি। এবং প্রোটোপ্লাজমের মধ্যে কি পড়ছে? সাইটোপ্লাজম। এক্ষুনি বললাম তোমাকে, প্রোটোপ্লাজমের মধ্যে পড়ছে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে থাকছে নিউক্লিয়াস, ঠিক আছে? আর কি? ভ্যাকুওল। এখানে আমি ছবিটা আঁকিনি, এখানে এঁকে দিচ্ছি। এখানে একটা ভ্যাকুওল বলে একটা বস্তু থাকে, ঠিক আছে? এবং হলো। তো এবার সাইটোপ্লাজমের মধ্যে কি? এই যে কোষটা আর একবার ছোট ছোট করে এঁকে দিচ্ছি, এই যে সাইটোপ্লাজম, এইটা সাইটোপ্লাজম, সাদা অংশ, এটা কোষ নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গাণু থাকে, ঠিক আছে? আর থাকে পর্দা যুক্ত কোষ অঙ্গাণু, ঠিক আছে? পর্দাবিহীন মানে কি? এই যে যেমন আমি কোষের পর্দা বললাম, কোষ পর্দা, তো সেরকম পর্দা থাকে। সেই পর্দার আবার পর্দাবিহীন, মানে এদের কোনো পর্দা থাকে না, ঠিক আছে? কার কার থাকে না? রাইবোজোম আর সেন্ট্রোজোম,
ঠিক আছে। আর পর্দাযুক্ত মানে কি, দুটো থাকে, একটা হচ্ছে একক পর্দাযুক্ত, মানে এর একটাই কভার, যেমন আমাদের ফোন থাকে, ফোনের যে আমরা কভার দিই, কভার কেন দিই, কভার দিই তাকে মানে বাইরের আঘাত থেকে বাঁচাতে, তাকে শেপ দিতে, তাই না? তো সেই একক পর্দাযুক্ত মানে এর একটাই পর্দা থাকে। আর দ্বি একক পর্দাযুক্ত দুটো কোষাঙ্গনে থাকে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। আর আমাদের মনে রাখতে হবে নিউক্লিয়াসও কিন্তু দ্বি একক পর্দা বিশিষ্ট, হ্যাঁ, ঠিক আছে। তো এটা আমরা নোট করে নেব এবং এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এটা আমি পরবর্তী আস্তে আস্তে এক এক করে বোঝাবো, তোমাদের সমস্যা নেই। আর হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে চারটে অংশ থাকে: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস আর নিউক্লিয় জালক। আর হচ্ছে ভ্যাকুওল, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যাকুওল, দিস ইজ ভ্যাকুওল, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা তোমাদের?